যখন 7 কোটি লোক ছিলাম 1971-এ, তখন আমরা 4 কোটি লোক বঞ্চিত ছিলাম। সেই পারে এটা হওয়া স্বাভাবিক। রাজনীতি করতে গেলে এরকম মারধর খাইতে হবে। এখন দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে পাগল পুরা দেশ, পুরা নির্বাচন চাই না বলছি, তো স্বাধীনের পর আমরা শান্তিতে থাকুম, কিন্তু আসলে ভাই মৌলিক অধিকার তো গরিব মানুষের না থাকার কারণে এই 54 বছর যে আমার ভাই বলল, এই 54 বছরে কোনো নেতা, কোনো সুশীল সমাজ আর কোনো শিক্ষাবিদ সেই 1974 সালে আমাদের একজন যে রাষ্ট্রের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু, সে বলছিলেন জাতিসংঘের কাছে যে আমরা এখন যুদ্ধ ক্ষতিগ্রস্ত দেশ, আমাদের আর্থিক অবস্থা নাই। তাহলে কি 54 বছরও আমাদের আর্থিক অবস্থা হয় নাই? ডিজিটাল হইলো, স্মার্ট হইলো, তাহলে আমাদের রাষ্ট্রের 6টা মৌলিক অধিকার, এই 6টাই তো হলো গরিব মানুষের জন্য না। যখন 7 কোটি লোক ছিলাম 1971-এ, তখন আমরা 4 কোটি লোক বঞ্চিত ছিলাম সেই অধিকার থেকে। এখন বর্তমানে 20 কোটি, বর্তমানে 10-12 কোটি লোক আমরা বঞ্চিত এই রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে। এই রাষ্ট্রের কর্মস্থান, বাসস্থান, শিক্ষা এবং সেবা প্রত্যেকটা বাণিজ্যকরণ করা হয়েছে। তাহলে কোথায় সুশীল সমাজ, আর কোথায় বুদ্ধিজীবী, আর কোথায় সমাজ নিয়ন্ত্রকরা? আমরা তো কখনো রাজনীতি করে নেতা হইতে চাই না, কিন্তু আসলে এই 54 বছর থেকে যে স্বপ্ন দেখলাম 24 পর্যন্ত, তাহলে 24-এ কি এখন দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে পাগল পুরা দেশ, পুরা মিডিয়া, কিন্তু আসলে সেটা কি গরিব মানুষের কথা কখনো ভাবছে যে আমরা রাষ্ট্রের মৌলিক অধিকার প্রয়োগ করব? এই মৌলিক অধিকারের মাধ্যমে গরিব ধনী সবাই রাষ্ট্রে কর্মস্থান পাবে, সবাই রাষ্ট্রে শিক্ষা পাবে, সবাই রাষ্ট্রে সেবা পাবে, তাহলে না সমৃদ্ধি এবং সমতার বাংলাদেশ হবে। কিন্তু আজকে যেটা চলে যাচ্ছে, এক শ্রেণী গরিব মানুষদের উপরে মাথা ভেঙে শুধু তারা নিজের পকেট ভর্তি করতেছে, বড় বড় উঁচু বিল্ডিং পাহাড় করতেছে, বিদেশে টাকা পাচার করতেছে। তাহলে আমি মনে করি একজন রিস্কাওয়ালা হিসাবে আমার অনুরোধ থাকলো দেশবাসী এবং সুশীল সমাজের কাছে এবং শিক্ষাবিদদের কাছে এবং বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের কাছে, কারণ আমরা ওই রিক্সা চালকরা সমন্বয়কের মতো যদিও কাজ করতে পারি নাই, কিন্তু আমরা অনেক ভাইদের গুলি খাওয়া ভাইদের হাসপাতাল নিয়ে গেছি। সেইটুকুর বিনিময় হলেও এই গরিব মানুষের জন্য আমরা জীবনও এই রিক্সা চালকরা একত্রিত হইতেও পারবো না, আর আমাদের আন্দোলন কখনো সফল হবে না। তাই ছাত্রদের উপরে আমাদের জোর দাবি থাকবে, তারাই আমাদের পক্ষ হয়ে এই আইনটা পাস করবে, যে আমাদের প্রজন্মগুলো যারা আসবে গরিব ধনী সবাই যেন রাষ্ট্রে সরকারি কর্মস্থান পায়, যে সবাই সবার একটা মঞ্চ তৈরি করে। আমরা একটা আন্দোলন এটা গড়ে তুলছি। এখন যদি আমাদের রিক্সাওয়ালা ভাইরা সবাই একের পর এক এখানে আমাদের সাথে সহযোগিতা করে, তাহলে আমাদের আন্দোলন আস্তে আস্তে বড় হবে, তাতে আমরা জয়ী হব। আর যদি আমাদের ড্রাইভাররা আমাদের সাথে সহযোগিতা না করে এবং আমাদের এখানে না আসে, তাহলে আমরা আমাদের আন্দোলনে আমরা জয়ী হব না। তো বিগত যে 5 তারিখে মানে যে আন্দোলনটা হলো, এটা শুধুমাত্র দেখেন আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে, এবং ওই দৃশ্যটাই আবু সাঈদ হলো বাংলাদেশের একটা ইতিহাস তৈরি করে গেছে। আর ওই আবু সাঈদকে যখন গুলি করা হয়, হত্যা করা হয়, সে সময় সর্বস্থান থেকে সবাই আন্দোলন গড়ে তোলে। তো এইরকমই একটা ভূমিকার কারণে যদি মানুষের মনে ধরে যায়, মনে ধরে যায়, তাহলে আন্দোলন আসবে। এটা হয়তো মানুষের মনে ধরছে না, তাই আসছে না। যদি মানুষে আবার তারা আন্দোলন করে যাচ্ছে, যদি মানুষ তাদের পক্ষে যায়, মনে ভালো লাগে, তাহলে মানুষ তাদের পক্ষে যাবে। এটাই হলো কথা। এটা হওয়া স্বাভাবিক। রাজনীতি করতে গেলে এরকম মারধর খাইতে হবে। যেমন আমাদের খালাম্মা, উনি দেখেন, উনি দেশ ত্যাগ করেছেন কিসের জন্য? ওনারা হয়তো বা কোনো ভুল ছিল কিনা আমি জানি না, থাকতেও পারে, যার কারণে খালাম্মা উনি দেশ ত্যাগ করেছেন। এটা তো সাধারণ মানুষ, এটা এদের মারধর হতেই পারে, এটা স্বাভাবিক। আমি এই কথা বলছি মিডিয়ায়। আমাকে বিগত কয়েকদিন আগে একটা ভিডিও, আমি নির্বাচন চাই না বলছি, মানে একটা কথা থাকে না, ব্যাখ্যা থাকে, কথা শেষ আসে না, আমার এই কথা শেষ হয় নাই। এইবার আমাকে ছবি দিয়ে লিখছে কি, যে এই ব্যক্তি যদি এই দল ওই দল যদি ক্ষমতায় আসে, তাহলে এই ব্যক্তিকে আলু ভর্তা করা হবে। কিন্তু আমি ওই ভাইকে বলতে চাই, দেখেন আপনি আমার ভিডিওটা প্রেস ক্লাবে, আমার অনেক ভিডিও আছে, একাধিক শতাধিক ভিডিও আছে, এটা আপনারা সুন্দরভাবে দেখবেন এবং শেষ করবেন, করার পরে সঠিক মন্তব্য করবেন। সঠিক মন্তব্য করে যদি আমার ভুল হয়, আমি জাতির কাছে আপনার যেভাবে বলেন সেভাবে ক্ষমা চাবো, বা যদি আমার কোনো অপরাধ থাকে আপনার আমাকে বিচারের আওতায় নিয়ে আসবেন, আমি অবশ্যই সেখানে চলে যাব, কোনো সমস্যা নেই। তো এটা ভুল থাকতেই পারে, এটা স্বাভাবিক।